আসসালামু আলাইকুম সকল। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে লিনাক্স অপারেটিং সিস্টেমে আমরা NFS সার্ভার কনফিগার করতে পারি। তো তার জন্য আমরা শুরুতে কমান্ড দিব yum install। তো আমি আমার কমান্ড প্রম্পটটি ওপেন করে নিয়েছি, CLI মোডে রয়েছি আমি কমান্ড দিচ্ছি yum install NFS utils। আমি যেহেতু পরবর্তীতে আর কোনো ইউজ কমান্ড দিতে চাচ্ছি না, যার কারণে আমি শুরুতেই -y দিয়ে দিচ্ছি। আমি এন্টার দিব। তো আমাদের অলরেডি ইন্টারনেট কানেক্টিভিটি নেওয়া রয়েছে আমাদের মেশিনটিতে, তো আমরা এন্টার দিলাম। তো আমাদের সিস্টেমটি আমি পূর্বে ইনস্টল করে রেখেছি, তো যার কারণে আমাদের আর নতুন করে ইনস্টল করার প্রয়োজন হয়নি। আমরা এই পর্যায়ে আমাদের NFS সার্ভারের সিস্টেমটি এনেবল করে নিব। তো তার জন্য আমাদের কিছু কমান্ড দিতে হবে। আমি কমান্ডগুলো টাইপ করছি। আমরা লিখব systemctl enable rpc bind। আমরা এন্টার দিব। তো আমাদের সার্ভিসটি এনেবল হয়েছে। পুনরায় আমরা স্টার্ট করে নিব। একইভাবে আমাদের NFS সার্ভিসটিকেও এনেবল করতে হবে। তো তার জন্য আমাদের কমান্ড দিতে হবে আমরা NFS সার্ভারের সার্ভিসটি এনেবল করে নিচ্ছি। তো তার জন্য আমরা systemctl enable NFS সার্ভার সার্ভিসটি এনেবল করছি। আমরা এন্টার দিব। আমাদের সার্ভিসটি এনেবল হয়েছে। তো আমরা একইভাবে স্টার্ট করে নিব। আমরা চাইলে এখন সার্ভারের স্ট্যাটাসটি দেখতে পারি। তো তার জন্য আমরা একইভাবে কমান্ড দিব স্ট্যাটাস NFS সার্ভার। আমরা সার্ভিসটিকে, তো আমাদের NFS সার্ভারটি এনেবল রয়েছে, অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন। তো আমরা স্ক্রিনটি ক্লিয়ার করে নিই। তো আমরা আমাদের NFS সার্ভারটি এনেবল করেছি এবং সার্ভিস স্ট্যাটাস দেখে নিয়েছি। এখন আমাদের ফায়ারওয়ালের কিছু কাজ করতে হবে। তো ফায়ারওয়ালে কাজ করার জন্য আমি 2049 পোর্টটি এনেবল করে দিব NFS সার্ভারের জন্য। আমি কমান্ডগুলো লিখছি ফায়ারওয়াল cmd। আমরা পার্মানেন্ট আমরা পোর্ট অ্যাড করব। আমরা 2049 এই পোর্টটি এনেবল করে দিচ্ছি। আমরা এন্টার দিলাম। তো আমাদের NFS সার্ভারের জন্য 2049 পোর্টটি এনেবল হয়েছে। তো একইভাবে আমরা NFS সার্ভারের জন্য কিছু সার্ভিস এনেবল করে নিব। আমরা NFS সার্ভিসটিকে এনেবল করে নিব। তো তার জন্য আমরা পূর্বের কমান্ডটিকে আপ অ্যারো দিয়ে নিয়ে আসলাম। এখন আমরা সার্ভিস NFS, আমরা NFS সার্ভিসটিকেও এনেবল করে নিলাম। একইভাবে আমরা মাউন্ট পয়েন্টটাকেও এনেবল করে নিব। আমরা মাউন্টটাকেও এনেবল করে নিলাম। আমরা RPC বাইন্ডকেও এনেবল করে নিব। তো আমাদের ফায়ারওয়ালের কাজগুলো সম্পন্ন হয়েছে। আমরা TCP 2049 এবং 2049 পোর্ট এনেবল করেছি, NFS সার্ভিসকে এনেবল করে নিয়েছি, সাথে মাউন্ট ডি এবং RPC বাইন্ডকে এনেবল করেছি। এই পর্যায়ে আমাদের
কিছু ডিরেক্টরির কাজ রয়েছে। আমি ডেস্কটপে অলরেডি NFS সার্ভারের জন্য আমরা যেহেতু NFS সার্ভারে কাজ করব, এখানে যথেষ্ট পরিমাণ ক্লায়েন্ট এই NFS ডাটা এই ডিরেক্টরির আন্ডারে তারা কাজ করবে। তারা এই ডিরেক্টরির আন্ডারে যে কাজগুলো বা যে ফাইল বা যে ডাটা নিয়ে কাজ করবে, পর্যায়ক্রমিকভাবে সকল ক্লায়েন্টই এই একই ডিরেক্টরিতে তাদের ফাইলগুলো নিয়ে তারা শেয়ার করতে পারবে একে অন্যের সাথে। তো তার জন্য আমি আমার রুট ডিরেক্টরির আন্ডারে ডেস্কটপ ডিরেক্টরির মধ্যে NFS ডাটা নামে একটি ডিরেক্টরি ক্রিয়েট করেছি। তো এখানে আমি একটি ভলিউম গ্রুপ পূর্বেই ক্রিয়েট করে নিয়েছি। আমার এখানে 200 জিবির মতো একটি ভলিউম গ্রুপ রয়েছে। তো পরবর্তীতে আমি আপনাদের শেষ পর্যায়ে দেখাবো কিভাবে আরও একটি ভলিউম গ্রুপকে এখানে এক্সটেন্ড করা যায়, এবং তার পার্শ্ববর্তীতে আমরা কিছু ক্লায়েন্ট পিসি নিয়ে কাজ করব, যেখানে ওই ক্লায়েন্টগুলো থেকে এই রুট সার্ভার বা এই NFS সার্ভারে তারা ডাটাগুলোকে স্টোরেজ করবে এবং আমি এই সার্ভার থেকেই সেই ক্লায়েন্ট পিসির যে পরিমাণ ডাটা তারা এখানে স্টোর করেছে সেটি দেখতে পারবো। তো NFS সার্ভারের মূল কাজই হচ্ছে সেটি নেটওয়ার্ক ফাইল সিস্টেম, এক কথায় কীভাবে একই নেটওয়ার্কের মধ্যে সকল হোস্ট কম্পিউটারগুলো বা ক্লায়েন্ট পিসিগুলো থেকে একে অন্যের সাথে ডাটা শেয়ার করতে পারে। তো আমি যেহেতু ডিরেক্টরি ক্রিয়েট করে নিয়েছি, আমি আর পুনরায় ডিরেক্টরি ক্রিয়েট করাটি দেখাচ্ছি না। তো এই পর্যায়ে আমাদের কিছু ওনারশিপ এবং কন্ট্রোলের কাজ রয়েছে, আমরা সেই কাজগুলো করব। আমি স্ক্রিনটি ক্লিয়ার করে নিচ্ছি। তো আমরা এ পর্যায়ে ওনারশিপটি চেঞ্জ করছি। তো তার জন্য আমাদের কমান্ড দিতে হবে own মানে চেঞ্জ ওনারশিপ। আমরা NFS nobody আমরা রুটকে অ্যাসাইন করছি। আমরা রুটের আন্ডার অ্যাক্সেসটি নিয়ে আসতেছি ওনারশিপটি। তো তার জন্য আমাদের লোকেশন প্যাথটি দিতে হবে আমাদের যে ডিরেক্টরির আন্ডারে NFS সার্ভারটি কাজ করবে। আমরা রুটে চলে আসব, আমাদের ডেস্কটপে আসতে হবে। এখান থেকে আমাদের যে ডিরেক্টরিটি রয়েছে আমাদের NFS ডাটা নামে, তাকে চিনিয়ে দিব। আমরা এন্টার দিব। তো আমাদের ওনারশিপটি হয়ে গিয়েছে। এবার আমাদের কিছু পারমিশনের কাজ রয়েছে, আমরা পারমিশনটি সেট করব। আমরা ওনারশিপের পারমিশনটি 770 দিব। আমরা আমাদের NFS ডাটার প্যাথটি চিনিয়ে দিব। তো আমাদের পারমিশনটি সেট হয়ে গিয়েছে। তো আমাদের ওনারশিপ এবং কন্ট্রোলের কাজগুলো হয়েছে। এই পর্যায়ে আমাদের এক্সপোর্টস ফাইলটিতে আমাদের সার্ভারের যে NFS সার্ভারের প্যাথটিকে আমাদের দেখিয়ে দিতে হবে। তো তার জন্য আমাদের এক্সপোর্ট এই কনফিগারেশন ফাইলটিতে আমাদের আসতে হবে। তো তার জন্য আমি কমান্ড দিচ্ছি, আমাদের ETC ডিরেক্টরির আন্ডারে এক্সপোর্টস এই ফাইলটিকে আমরা ভিউ করছি। তো ফাইলটি যেহেতু ব্ল্যাঙ্ক রয়েছে বা আমরা একটা ব্ল্যাঙ্ক ফাইল ক্রিয়েট করেছি, তো সেখানে আমাদের এখন আমাদের NFS সার্ভারের প্যাথটিকে আমরা এখানে চিনিয়ে দিব। তার জন্য আমরা কমান্ড দিচ্ছি রুট, আমরা চলে আসবো ডেস্কটপ। আমাদের NFS সার্ভারের জন্য যে আমাদের নির্ধারিত ডিরেক্টরি ছিল সেটি হচ্ছে NFS ডাটা। তো এই পর্যায়ে আমরা আমাদের সার্ভার মেশিনের আইপিটি দিব। তো আমাদের সার্ভার মেশিনের আইপিটি যে ব্লকে রয়েছে আমরা সেই ব্লকটিকে অ্যাসাইন করব। আমাদের যেহেতু এটি লোকাল আইপিতে আমরা কাজটি করছি, তো আমাদের লোকাল আইপির সিরিজটি আমরা অ্যাসাইন করে দিচ্ছি। এখানে আমাদের রাইট এবং সিঙ্ক এই দুটি কাজে আমরা যেহেতু করছি, আমরা রাইট RW এবং সিঙ্ক করব।
আমরা আমাদের আইপি ব্লকটির সিআইডি এর ভ্যালুটি অ্যাসাইন করে দিলাম। তো আমরা আবার চেক করি আমাদের কাজটি ঠিকঠাক হয়েছে কিনা। তো আমরা ফাইলটি সেভ করছি। এই পর্যায়ে আমরা আমাদের এক্সপোর্ট ফাইলটিকে আমরা রিচেক দিব। তার জন্য এক্সপোর্টস এফএস আমরা চেক করব -avr। তো আমরা এনএফএস সার্ভারের জন্য যে প্যাথটিকে আমরা এক্সপোর্ট করেছি, আমরা এক্সপোর্টিং প্যাথটিকে দেখতে পাচ্ছি। তো আমাদের সব কাজ সার্ভার মেশিনের কাজগুলো আমরা সম্পূর্ণ করেছি। এখন আমাদের ক্লায়েন্ট পিসিতে আসতে হবে। আমাদের ক্লায়েন্ট পিসিতে এসে কিছু কাজ করতে হবে। তো আমি অলরেডি আরেকটি ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে রেখেছি। তো এখানে আমরা এসে এখন ক্লায়েন্ট মেশিনের কাজগুলো করব। তো এখানেও একইভাবে আমাদের ইয়াম ইনস্টল দিয়ে আমাদের এনএফএস সার্ভারের জন্য প্যাকেজটি ডাউনলোড করে নিতে হবে। তো আমি পূর্বে ইনস্টল করে রেখেছি, তারপরেও আপনাদের বোঝার সুবিধার্থে আমি পুনরায় কমান্ডটি টাইপ করছি। তো আমাদের ক্লায়েন্ট মেশিনে প্যাকেজটি ইনস্টল ছিল না, যার কারণে পুনরায় সেটি ইনস্টল হচ্ছে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব প্যাকেজটি ইনস্টল হওয়ার জন্য। আমাদের প্যাকেজটি ইনস্টল হয়েছে, আমরা স্ক্রিনটি ক্লিয়ার করে নিচ্ছি। এই পর্যায়ে আমাদের এনএফএস সার্ভারের জন্য আমাদের সার্ভার মেশিনের আইপিটি আমাদেরকে চেক করতে হবে। আমরা দেখে নিব। আমরা আমাদের এনএফএস সার্ভারের আইপিটি টাইপ করব। আমাদের এনএফএস সার্ভারের জন্য আমরা আইপি দিয়েছিলাম 110। তো আমি সেই আইপিটি দিলাম। আমরা আমাদের এনএফএস সার্ভারের জন্য আমরা নির্ধারিত যে মেশিনের আইপিটি দিয়ে আমরা মাউন্ট করে সার্ভারটিকে দেখতে পাচ্ছি। এক্সপোর্ট লিস্টে রয়েছে এনএফএস সার্ভারের জন্য 110 এই আইপিতে, মানে এই যে এনএফএস সার্ভারের জন্য আমরা যে এক্সপোর্ট ফাইলটি ক্রিয়েট করেছিলাম সেই প্যাথটিকে আমরা দেখতে পাচ্ছি যে কোন লোকেশনে এনএফএস করার জন্য প্যাথটি রয়েছে। তো আমরা এখন শো মাউন্টেনে আরেকটি কমান্ড দিব। আমরা মাউন্ট করব। আমরা মাউন্ট কমান্ড দিচ্ছি, মাউন্ট -t। আমরা NFS-O আমরা সিঙ্ক করব সার্ভারটিকে। আমাদের এনএফএস সার্ভার মেশিনের আইপি ছিল 192.168.0.110। এবং আমাদের এনএফএস সার্ভারের জন্য নির্ধারিত যে ডিরেক্টরিটি রয়েছিল আমরা তাকে অ্যাসাইন করে দিচ্ছি। আমরা এনএফএস ডাটার এই প্যাথটিকে আমরা আমাদের ক্লায়েন্ট মেশিনে নির্ধারিত একটি লোকেশনে আমরা অ্যাসাইন করে দিব। তো তার জন্য আমি একইভাবে আমার এই ক্লায়েন্ট মেশিনের ডেস্কটপ স্ক্রিনে আমি এনএফএস নামে একটি ডিরেক্টরি ক্রিয়েট করেছি। তো আমি এই এনএফএস ডিরেক্টরিতে যত কাজ করব আমার সেই কাজগুলো একইভাবে আমার সার্ভার মেশিন এনএফএস সার্ভারটিতে ওই নির্ধারিত লোকেশনে গিয়ে সেভ হবে। তো আমি সেটি করার জন্য আমি আমার ক্লায়েন্ট মেশিনের ডেস্কটপ স্ক্রিনে যে এনএফএস নামে ডিরেক্টরিটি করেছি তার প্যাথটিকে চিনিয়ে দিচ্ছি।
স্ক্রিনটি একটু বড় করে নিচ্ছি। তো আমরা আমাদের কমান্ডটিকে আবার চেক করছি আমরা সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা। ওকে, আমরা চাইলে কমান্ডটি এখন এক্সিকিউট করতে পারি। আমাদের সবকিছু ঠিকঠাক রয়েছে। তো আমি ক্লায়েন্ট মেশিনে ডিস্ক ফ্রি মানে এইচডি দিয়ে দেখব আমাদের এনএফএস স্টোরেজটিকে আমরা অ্যাক্সেস করতে পারছি কিনা। তো আপনারা সবার শেষে নিচে দেখুন আমাদের সার্ভার মেশিনে আইপি দিয়ে এবং নির্ধারিত যে লোকেশনে আমাদের এনএফএস ডাটাটি স্টোরেজ হচ্ছে সেই লোকেশনের স্টোরেজ সাইজ এবং আমাদের এই স্টোরেজটি আমরা কোন ডিরেক্টরি আন্ডারে অ্যাক্সেস করছি আমাদের ক্লায়েন্ট মেশিনে সেটি আমরা দেখতে পাচ্ছি। তো আমি এখন আমাদের ক্লায়েন্ট মেশিনে আমি কিছু ফাইল নিয়ে কাজ করব। আমরা সার্ভার মেশিনে গিয়ে দেখব সেই ফাইলগুলো আমাদের সেই নেটওয়ার্ক ফাইল সিস্টেমে জমা হচ্ছে কিনা। তো আমি আমাদের স্ক্রিনটি ক্লিয়ার করে নিচ্ছি। তো এখন আমি আমার ডেস্কটপ স্ক্রিনের এনএফএস ডিরেক্টরিতে চলে আসব। তো তার জন্য আমরা কমান্ড দিচ্ছি আমাদের ডেস্কটপ স্ক্রিনে এনএফএস ডিরেক্টরিতে আমি রয়েছি অলরেডি। এখানে যদি আমরা এলএস কমান্ড দিই আমরা দেখতে পাবো এখানে কোনো ফাইল রয়েছে কিনা। তো আমাদের এখানে কোনো ফাইল নেই। আমরা এখানে একটি ডিরেক্টরি এবং একটি ফাইল ক্রিয়েট করে দেখব যে এখানে আমরা আমাদের এনএফএস সার্ভারে ঠিকঠাক আমরা কাজটি করতে পারছি কিনা। তো আমি একটি ডিরেক্টরি ক্রিয়েট করছি এখানে। তো তার জন্য আমি মেক ডিরেক্টরি দিলাম। এখানে আমি test1 নামে একটি ডিরেক্টরি করব। তো তার জন্য আমরা কমান্ড দিচ্ছি test1। আমি এন্টার দিব। আমাদের ডিরেক্টরিটি হয়েছে কিনা তার জন্য আমরা এলএস দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন test1 নামে একটি ডিরেক্টরি ক্রিয়েট। একইভাবে আমি একটি ফাইল ক্রিয়েট করছি আমাদের এনএফএস ডিরেক্টরির আন্ডারে। তো তার জন্য আমি জাস্ট লিখলাম আমি test2 দিব। test2 নামে একটি ফাইল ক্রিয়েট করব এখানে, টেক্সট ফাইল। তো আমাদের ফাইলটি ক্রিয়েট হয়েছে কিনা আমরা যদি এলএস দিই আমরা দেখতে পাচ্ছি test2 নামে একটি টেক্সট ফাইল তৈরি হয়েছে। তো আমি তার মধ্যে ঢোকার জন্য আমি ফাইলটিকে ওপেন করার জন্য text2 দিচ্ছি। test2 আমরা ভিউ করছি। এখানে কোনো কিছু লেখা নাই। আমি এখানে কিছু লিখব। আমি হ্যালো তো আমি এই একই লেখাটিকে 3 বার কপি করে নিয়ে কপি করে নিলাম 3 বার। তো আমি ফাইলটি থেকে বের হয়ে যাব সেভ করে। আমরা তো কাজগুলো ক্লায়েন্ট মেশিনে করলাম। এখন আমরা আমাদের নির্ধারিত এনএফএস সার্ভারটিতে এসে আমরা দেখব যে আমরা ক্লায়েন্ট মেশিনে যে কাজগুলো করেছি সেগুলো দেখতে পাই কিনা। তো আমি আমার এনএফএস সার্ভারটির যে লোকেশনটিতে আমরা ফাইলগুলো স্টোরেজ হওয়ার জন্য প্যাথ সিলেকশন করেছিলাম সেই প্যাথটিতে চলে আসব। তার জন্য আমি লোকেশনটিতে যাওয়ার জন্য আমি কমান্ড দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি সার্ভার মেশিনে এসে test1 এবং test2 নামে যে দুটি ফাইল আমি ক্লায়েন্ট মেশিনে প্রস্তুত করেছিলাম সেগুলো দেখতে পাচ্ছি। তো এখন আমি চাইলে কিন্তু ভিউ করতে পারি যে আসলে ফাইলগুলোতে কি রয়েছে। তার জন্য আমি ক্যাট কমান্ড দিলাম। আমি ক্যাট কমান্ড দিয়ে test2কে ভিউ করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্লায়েন্ট মেশিনে test2 টেক্সট ফাইল দিয়ে যা লিখেছিলাম সেই ফাইলটি কিন্তু এখানে আমরা পেয়ে গেছি। নেটওয়ার্ক আমরা এনএফএস সার্ভারের জন্য যে এই ডিরেক্টরিটি ক্রিয়েট করেছিলাম সেখানে আমরা দেখতে পাচ্ছি। তো এভাবেই
লিনাক্স মেশিনে আসলে খুব সহজেই এনএফএস সার্ভার ক্রিয়েট করা যায়। এখন আমরা দেখব এই যে এনএফএস সার্ভারের জন্য যে আমরা স্টোরেজ সাইজটি নিয়েছিলাম সেটি এক্সপান্ড করতে পারি কিনা বা আমরা এক্সটেন্ড করে আরও বাড়িয়ে নিতে পারি কিনা। তো তার জন্য আমরা কিছু কমান্ড দিয়ে আমরা স্টোরেজের ফাইলটিকে বাড়িয়ে নিব। সেই জন্য আমাদের আরেকটি হার্ড ডিস্ক আমরা অ্যাড করব। তো আমাদের যেহেতু মেশিনটি চলছে আমরা চাইলে মেশিনটিকে অফ করে নিতে পারি। তো আমি সেটিংসে চলে আসছি। এখানে এসে আমরা আরেকটি হার্ড ডিস্ক অ্যাড করি। যেহেতু আমাদের এনএফএস সার্ভারের জন্য আমরা 200 জিবি দুটি হার্ড ডিস্ক নিয়েছি, আমি টেস্টিং পারপাসে আরেকটি হার্ড ডিস্ক অ্যাড করি। আমি 50 জিবি আরেকটি হার্ড ডিস্ক নিচ্ছি। তো আমাদের সিস্টেমটিকে একটু রিবোট করে নিতে হবে, কারণ হচ্ছে যে আমরা যেহেতু হার্ডওয়্যার চেঞ্জ করেছি, তো আমরা সিস্টেমটিকে একটু রিবোট করে নিচ্ছি, না হলে আমরা স্টোরেজটিকে এখানে ফিজিক্যালি পাবো না। আমরা সিস্টেমটি রিবোট করে নিচ্ছি, তার জন্য আমরা রিবোট কমান্ড দিলাম। এই পর্যায়ে আমাদের এনএফএস সার্ভারের জন্য যে প্যাথটি আমাদের রয়েছে, যে সিলেকশন যে প্যাথটি আমাদের ছিল, আমাদের নির্ধারিত এফএসট্যাব ফাইলের মধ্যে সেই প্যাথটিকে আমাদের দেখিয়ে দিতে হবে। তো আমরা সেই কাজটি করার জন্য আমাদের যে কমান্ডগুলো দিতে হবে সেগুলো আমরা দিচ্ছি। তো আমরা শুরুতে আমাদের এফএসট্যাব ফাইলটিকে আমরা ওপেন করে নিব। যে কোনো স্টোরেজ আমরা যদি বারবার পিসিটিকে বা সিস্টেমটিকে সার্ভারটিকে যদি রিস্টার্ট দেই, আমাদের সেই স্টোরেজকৃত ডিরেক্টরিগুলোকে যদি আমরা এফএসট্যাবের আন্ডারে দেখিয়ে না দিই, প্যাথটিকে যদি সিলেক্ট করে না দিই, আমাদের সিস্টেমটি রিবোট হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের মাউন্ট পয়েন্টটি চলে যাবে। তো আমাদেরকে অবশ্যই এফএসট্যাবের মধ্যে আমাদের মাউন্ট পয়েন্টটিকে চিনিয়ে দিতে হবে, তাহলে আর আমাদের সিস্টেম রিস্টার্ট বা রিবোট হওয়ার পরে পুনরায় আর মাউন্ট করার প্রয়োজন পড়ে না। তো আমি তার জন্য এফএসট্যাব ফাইলটিতে আমরা চলে যাব। তো ভিআই দিলাম। এখানে আমাদের এফএসট্যাব ফাইলটি রয়েছে ইটিসি ডিরেক্টরির আন্ডারে এফএসট্যাব। তো আমি এফএসট্যাব ফাইলটিকে এডিট মোডে নিয়ে আসছি। তো এখানে আমাদের এনএফএস সার্ভারের প্যাথটিকে আমরা এখানে চিনিয়ে দেব। আমরা আই দিয়ে ইনসার্ট মোডে আসলাম। এখান থেকে আমাদের এনএফএস সার্ভারের আইপি সহ আমরা আমাদের প্যাথটিকে চিনিয়ে দিব। আমি স্ক্রিনটিকে একটু বড় করে নিলাম। আমাদের এনএফএস সার্ভারের আইপিটি ছিল 192.168.110 এবং আমাদের ডিরেক্টরিটি এনএফএস সার্ভারের জন্য যে ডিরেক্টরিটি আমরা অ্যাসাইন করেছিলাম এক্সপোর্ট ফাইলে, সেই ডিরেক্টরিটিকে আমরা দেখিয়ে দিব। আমাদের ডিরেক্টরিটি ছিল রুটের আন্ডারে ডেস্কটপ। আমরা এনএফএস ডাটা নামে যে ডিরেক্টরিটি করেছি দেখালাম। পরবর্তীতে আমরা এনএফএস সার্ভারের জন্য আমাদের ক্লায়েন্ট মেশিনে যে প্যাথটিকে আমরা ডিরেক্টরির আন্ডারে কাজ করার জন্য দেখিয়েছিলাম, সেই ডিরেক্টরিটি আমরা অ্যাসাইন করে দিব একইভাবে। তো আমাদের ক্লায়েন্ট মেশিনের জন্য আমাদের এনএফএস নামে যে ডিরেক্টরিটি রয়েছে সেটি ছিল রুটের অ্যাগেনস্টে ডেস্কটপ, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এনএফএস এই ডিরেক্টরির আন্ডারে। তো আমরা পুনরায় ট্যাব দিব এবং আমাদের ফাইল সিস্টেমটি হচ্ছে এনএফএস হবে, আমরা এনএফএস দিব এবং এখানে আমাদের ডিফল্ট দিয়ে আমরা পুনরায় ট্যাব দিয়ে 2/0 দিলাম, আমরা ফাইলটিকে সেভ করব। তো এভাবে আমরা যদি আমাদের এফএসট্যাব ফাইলের মধ্যে আমরা আমাদের এনএফএস সার্ভারের ডিরেক্টরিকে অ্যাসাইন করে দিই, তাহলে আর মাউন্ট পুনরায় আমাদের বারবার করতে হবে না। স্টোরেজের ক্ষেত্রেও একই কাজ আমাদের করতে হয়, না হলে আমাদের স্টোরেজটিকে পুনরায় সিস্টেম রিবোট বা রিস্টার্টের সাথে সাথে আমাদের রিস্টার্ট হওয়ার পরবর্তীতে আবার চিনিয়ে দিতে হয়। তো আমরা সেই কাজটি না করার জন্যই আমরা এফএসট্যাব ফাইলের মধ্যে আমাদের মাউন্ট পয়েন্টটিকে চিনিয়ে দিলাম। তো আমি ফাইলটিকে সেভ করছি। তো আমাদের প্যাথটিকে আমরা চিনিয়ে দিলাম।
আমাদের সিস্টেমটি পুনরায় রিবোট হয়েছে। তো এ পর্যায়ে আমরা দেখব আমাদের যে নতুন হার্ড ডিস্কটি আমরা অ্যাড করেছি সেটি কী নামে পেয়েছি সিস্টেমে। তো তার জন্য আমি কমান্ড দিচ্ছি fdx-l, আমি এন্টার দিব। তো আমাদের SDB এবং SDC 100 জিবি 200 জিবি দুটি হার্ড ডিস্ক দেখতে পাচ্ছি, এবং SDD আমাদের নতুন যে 50 মানে 50 জিবি যে হার্ড ডিস্কটি আমরা নিয়েছিলাম সেটি আমরা দেখতে পাচ্ছি। সেটি আমাদের মাউন্ট করতে হবে। তো তার জন্য আমাদের ভলিউম গ্রুপ যেহেতু ক্রিয়েট করা আছে, আমরা শুধু এই হার্ড ডিস্কটিকে এক্সটেন্ড করব। তো আমরা সেই হার্ড ডিস্কটিকে দেখতে পাচ্ছি dev SDD নামে ক্রিয়েট হয়েছে, বা হার্ডওয়্যারের সফটওয়্যার কনফিগারেশন আমরা পাচ্ছি। আমি স্ক্রিনটি পুনরায় ক্লিয়ার করে নিচ্ছি। আমি আমাদের যেহেতু টিভি ক্রিয়েট দিব, আমাদের ফিজিক্যাল ভলিউম ক্রিয়েট করতে হবে। আমরা dev SDD কে করব। আমাদের ভলিউম গ্রুপটি ক্রিয়েট হয়েছে, এবার ভিজি ক্রিয়েট দিব আমি। ডাটা ভিজি, আমার ভলিউম গ্রুপের নাম ছিল ডাটা ভিজি। আমি SDD কে আমি ভলিউম গ্রুপে এক্সপ্যান্ড করব। তার জন্য আমি কমান্ড দিচ্ছি, আমাদের কমান্ডে কিছু ভুল ছিল, এক্সটেন্ড ডাটা ভিজি dev SDD কে করছি। আমাদের ভলিউম গ্রুপটি এক্সটেন্ডেড হয়েছে। তো আমরা আমাদের ভলিউম গ্রুপটিকে আরও 50 জিবি আমরা এক্সটেন্ড করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ভলিউম গ্রুপটি 200 জিবি ছিল, এটি এখন 250 প্লাস দেখাচ্ছে। কিছু সিস্টেমে কিছু বেশি দেখায়, কিন্তু আমাদের অ্যাকচুয়াল সাইজটি হচ্ছে 250 জিবি, বা আমরা 49 জিবি আমরা অ্যাড করেছিলাম। তো আমরা এখান থেকে এখন চাইলে -h দিয়ে আমরা দেখতে পারি আমাদের মাউন্ট পয়েন্টটি অ্যাড হয়েছে কিনা। আমরা সিস্টেমে দেখতে পাচ্ছি অ্যাড হয়েছে, তারপরেও আমরা -h দেই। তো আমাদের ভলিউম গ্রুপটি আমরা দেখতে পাচ্ছি 231 জিবি, মানে 243 জিবি মতো আমাদের ব্যবহার, মানে ফ্রি স্পেস রয়েছে, টোটাল সাইজটি রয়েছে, এবং ফ্রি স্পেস রয়েছে 231 জিবি। তো সিস্টেমে কিছু স্টোরেজ ব্যবহার হয়, সেটি আমি পূর্বের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম। তো আমরা এখন যদি ক্লায়েন্ট মেশিনে আসি, ক্লায়েন্ট মেশিনে এসে যদি আমাদের পূর্বে যে আমরা -h দিয়ে দেখেছিলাম, আমাদের স্টোরেজ ছিল 185 জিবি অ্যাভেলেবেল। তো আমি একইভাবে এখানে আবার যদি -h দিই, এন্টার দিই, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নেটওয়ার্ক মানে NFS সার্ভারের স্টোরেজটি এখন এক্সটেন্ড করে 231 জিবিতে গিয়ে পৌঁছেছে। মানে আমরা 243 জিবি 231 জিবি আমরা ব্যবহার করতে পারবো, অ্যাভেলেবেল রয়েছে। তো আমাদের 243 জিবি এক্সটেন্ড করেছে। আমাদের পূর্বে ছিল 195 জিবি আমাদের NFS সার্ভারটিতে। তো এভাবে আমরা দেখলেন আপনারা ভিডিওর মাধ্যমে কিভাবে আমরা একটি লিনাক্স মেশিনে আমরা NFS সার্ভার কনফিগার করতে পারি, এবং একইভাবে পাশাপাশি আমাদের NFS সার্ভারটি যদি এক্সটেন্ড করতে হয় স্টোরেজ, তো সেক্ষেত্রে কীভাবে এক্সটেন্ডও করতে পারি। তো এভাবেই খুব সহজে লিনাক্স মেশিনটিতে আমরা NFS সার্ভার কনফিগার করতে পারি, এবং আমাদের প্রয়োজনীয় ডাটা শেয়ার বা স্টোরেজের জন্য আমরা প্রয়োজন অনুসারে স্টোরেজকে এক্সটেন্ডও করতে পারি। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।